আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা উদযাপন, রাষ্ট্রপতি চুপ্পু সহ উপস্থিত প্রধানমন্ত্রী তারেক রহমান। দৌলতিয়া ঘাটে বাস ডুবির ঘটনায় পৃথক 2 তদন্ত কমিটি গঠন, ফেঁসে যাচ্ছেন যারা। আয়নাঘরের হোতা ডিজিএফআই এর সাবেক প্রধান মামুন খালেদ গ্রেফতার। ফের আকর্ষণীয় অফারে চালু হচ্ছে নবীন ফ্যাশনের শোরুম। যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান, আব্রাহাম লিঙ্কনে 100 ক্ষেপণাস্ত্র হামলা। এবার বিস্তারিত। বাংলাদেশের অভ্যুদয়ের 55তম বার্ষিকী উদযাপনে তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ শুরু হয়েছে। বৃহস্পতিবার স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজে উপস্থিত হয়ে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন 3 বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ দেশ বিদেশি অতিথিরা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং 9ম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত হয়েছে এই কুচকাওয়াজ। 2008 সালের পর অর্থাৎ 18 বছর পরে এবার 26 মার্চের আনুষ্ঠানিকতায় যুক্ত হলো এই প্রদর্শনী। 24-এর আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময় কুচকাওয়াজ বা প্যারেড প্রদর্শনী বন্ধ ছিল। তবে 16 ডিসেম্বর বিজয় দিবস উদযাপনে এ আয়োজন থাকতো। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এবার স্বাধীনতা দিবসে জাঁকজমকভাবে এ আয়োজন করতে রোজার শুরু থেকেই প্যারেড স্কয়ার মাঠে প্রস্তুতি শুরু হয়। মঙ্গলবার চূড়ান্ত রিহার্সেলের মাধ্যমে তার প্রস্তুতি সম্পন্ন করা হয়। তেজগাঁও পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে এ আয়োজন উপভোগ করছেন হাজারো মানুষ। রাজবাড়ীর দৌলতিয়া ফেরিঘাটে প্লাটুন থেকে বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ায় মর্মান্তিক ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে 26 জনে দাঁড়িয়েছে। এ ভয়াবহ দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায় নির্ধারণে জেলা প্রশাসন এবং নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পৃথক 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার 25 মার্চ দিবাগত রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন। প্রতিমন্ত্রী জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত কমিটির প্রধান করা হয়েছে রাজবাড়ীর অতিরিক্ত ম্যাজিস্ট্রেটকে। অন্যদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের কমিটির নেতৃত্বে রয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলাম। উভয় কমিটিকে আগামী 3 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মোহাম্মদ রাজীব আহসান বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। প্রতিবেদনে যাদের দায়ী করা হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে কমিটির সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। বুধবার বিকেলে পন্টন থেকে বাসটি নদীতে তলিয়ে যাওয়ার পর উদ্ধারকারী জাহাজ হামজা দীর্ঘ 6 ঘন্টার প্রচেষ্টায় রাত 11টা নাগাদ বাসটি টেনে তুলতে সক্ষম হন। উদ্ধার কাজে অংশ নেয় স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দৌলতিয়া ফেরিঘাটে বাস ডুবির এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আয়নাঘরের হোতা ও ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বুধবার রাত 12টার দিকে মিরপুর ডিওএইচএস এর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম এই অভিযানের নেতৃত্ব দেন। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে বলে ডিবি জানিয়েছে। বর্তমানে রাজধানীর মিন্টু রোড ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ডিবি জানায়, শেখ মামুন খালেদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিগত শেখ হাসিনা সরকারের আমলে ডিজিএফআই কে রাজনৈতিক কাজে সম্পৃক্ত করা, জঙ্গি নাটকের প্রবক্তা, দুর্নীতির মাধ্যমে জলসরি আবাসনের শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শেখ হাসিনার শাসন আমলে 2011 থেকে 2013 সাল পর্যন্ত প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক ছিলেন মামুন খালেদ। ডিজিএফআই এর আয়নাঘরের হোতা বলে পরিচিত রয়েছে তার। এছাড়াও সজীব ওয়াজেদ জয়ের ক্ষমতা অপব্যবহার করে হাজার কোটি টাকা অবৈধভাবে সম্পদের মালিক হয়েছেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ আছে। শুধু তাই নয়, শতাধিক সেনা কর্মকর্তাকে জঙ্গি নাম দিয়ে রাজনৈতিক কারণে চাকরিচ্যুতি সহ জেল হাজতে পাঠায় এই সাবেক কর্মকর্তা। 2012 সালে মেজর জিয়াকে গুম করে এই মামুন খালেদ। জানা গেছে, বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের অন্যতম হোতাও ছিলেন তিনি। অবৈধভাবে শেয়ার ব্যবসা, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এই সেনা কর্মকর্তার বিষয়ে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করে প্রায় 1.5 বছর আগে। ইতিমধ্যে 2025 এর মে মাসে তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। 25 ফেব্রুয়ারি বিডিআরের নারকীয় হত্যাকাণ্ড হতে শুরু করে নিরাপত্তা সংস্থাগুলোকে খুনে বাহিনীতে পরিণত করতে মামুন খালেদ অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখেছেন। পাশাপাশি ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গেও তার রয়েছে বিশেষ সম্পর্ক। তার গ্রেপ্তার বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আকর্ষণীয় অফার নিয়ে আবার চালু হচ্ছে নবীন ফ্যাশনের শোরুম। পুনরায় শোরুমের কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছেন নবীন ফ্যাশন। বুধবার প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়। এনসিপির নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে বলে জানায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। নবীন ফ্যাশনের ফেসবুক পেজে জানানো হয়, মগবাজার শাখা ব্যতীত অন্যান্য সব শাখায় টানা 15 দিন ব্যাপী ঈদ উৎসব চলবে। বিভিন্ন আকর্ষণীয় অফার ও বিশেষ আয়োজন থাকবে ক্রেতাদের জন্য। নবীন ফ্যাশন কর্তৃপক্ষ জানায়, এমপি হাসনাত আব্দুল্লাহ এর হস্তক্ষেপে মগবাজার শাখা ব্যতীত সকল শাখা খোলা থাকবে। নবীন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক চীন থেকে ফেসবুক লাইভে ঈদ উৎসবের আকর্ষণীয় অফার জানাবেন। এর আগে মঙ্গলবার রাতে নবীন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হাসান তার ফেসবুক আইডিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি স্ট্যাটাস দেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা MI6 এর সাবেক প্রধান স্যার অ্যালেক্স ইয়ঙ্গার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরান বর্তমানে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে। দ্য ইকোনমিস্ট এর এক পডকাস্ট সাক্ষাৎকারে ইয়ঙ্গার বলেন, বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র এই যুদ্ধের জটিলতা সঠিকভাবে মূল্যায়ন করতে পারেনি এবং প্রায় 2 সপ্তাহ আগে থেকেই ইরানের কাছে উদ্যোগ হারিয়েছে। তিনি আরো বলেন, প্রত্যাশার তুলনায় ইরান অনেক বেশি স্থিতিশীলতা দেখিয়েছে। ইয়ঙ্গারের মতে, ইরান আগেভাগেই তাদের সামরিক সক্ষমতা বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া এবং অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিকেন্দ্রীকরণ করার মতো কার্যকর পদক্ষেপ নিয়েছিল, যা শক্তিশালী বিমান হামলার মধ্যেও তাদের প্রতিরোধ সক্ষমতা বাড়িয়েছে। এছাড়া তিনি মন্তব্য করেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু মন্তব্য বা বক্তব্য ইরানকে এই সংঘাতকে সভ্যতার লড়াই বা অস্তিত্বের যুদ্ধ হিসেবে দেখার ধারণা আরো দৃঢ় করেছে। অন্যদিকে বিশ্বের বৃহত্তম মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে 100টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর ডেইলি মেইলের। হোয়াইট হাউসে বক্তব্য দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তারা আমাদের একটি বিমানবাহী রণতরীর দিকে 100টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। 101টি ক্ষেপণাস্ত্রের প্রতিটি ভূপাতিত করা হয়েছে। এদিকে ইরান আবারও হুঁশিয়ারি দিয়েছে, সুযোগ পেলেই বিশ্বের অন্যতম বৃহৎ মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে হামলা চালানো হবে। প্রকাশিত ফুটেজে দেখা গেছে, ইরান উপকূল থেকে সমুদ্রগামী একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, যেখানে রণতরীটি আরব সাগরে অপারেশন এপিক ফিউরি সমর্থনে মোতায়েন রয়েছে। এদিকে ইরান আরো জানিয়েছে, তারা কুয়েত, জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলা এমন সময় হয়েছে যখন ট্রাম্প প্রশাসন যুদ্ধ শেষ করতে তেহরানের কাছে 15 দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছে। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।